৩,৭০০ কোটি টাকার প্রজেক্ট বনাম ১০ ফুটের সুড়ঙ্গ, একটি জাতীয় ব্যর্থতার ব্যবচ্ছেদ। শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। শিক্ষা মানে চারপাশের ঘটনা প্রবাহের গভীরে গিয়ে তার কার্যকারণ খুঁজে বের করা। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের জ্বালানি খাতের একটি বিশাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট কিভাবে অপরাধীদের বুদ্ধির কাছে নতি স্বীকার করলো। বুদ্ধি না, কুবুদ্ধি। ১৩ই জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি খবর আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা সামনে এনেছে। প্রায় ৩,৭০০ কোটি টাকা খরচ করে বানানো ঢাকা চট্টগ্রাম ডিজেল পাইপলাইন, যা হওয়ার কথা ছিল দেশের জ্বালানি নিরাপত্তার মেরুদণ্ড, কিন্তু মীরের সরাইয়ে যা ঘটেছে তা স্রেফ একটি চুরি নয়, এটি একটি সিস্টেম ফেইলর বা যান্ত্রিক ও প্রশাসনিক ব্যর্থতার চরম বিপর্যয়। আজ আমরা টেকনিক্যাল পয়েন্ট থেকে শিখব যে কিভাবে এই বিশাল অবকাঠামোটি কাজ করার কথা ছিল। ২, কিভাবে চোরচক্র মাটির ১০ ফুট নিচে গিয়ে নিরাপত্তার ছিদ্রগুলো খুঁজে বের করলো। এবং ৩, কেন আমাদের কয়েক হাজার কোটি টাকার সেন্সর প্রযুক্তি বাস্তবে অকেজো প্রমাণিত হলো। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর এবং তোষামদ কুৎসিত। ফিরে আসছি ইন্ট্রোর পরে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই পাইপলাইনটি আসলে কি। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত দীর্ঘ ২৫০ কিলোমিটার জুড়ে মাটির নিচ দিয়ে এই পাইপলাইন বসানো হয়েছে। এর মূল কাজ হলো বিদেশ থেকে আসা ডিজেল নিরাপদে এবং কম খরচে রাজধানীতে পৌঁছে দেয়া। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একে বলা হয় লিক ডিটেকশন সিস্টেম। এই পাইপলাইনের সাথে ফাইবার অপটিক সেন্সর থাকার কথা। নিয়ম অনুযায়ী পাইপলাইনের কোথাও যদি চাপের সামান্য হেরফের হয় বা প্রেশারের সামান্য হেরফের হয়, তবে সেন্ট্রাল কন্ট্রোল রুমে সংকেত যাবে। যদি পাইপের গায়ে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করে বা ড্রিল মেশিন চালায়, তবে সৃষ্ট কম্পন বা ভাইব্রেশন সেন্সরে ধরা পড়ার কথা। প্রতি ৫ কিলোমিটার অন্তর অন্তর একজন করে লোক পাহারায় থাকার কথা, যাতে মাটির উপরে কোনো সন্দেহজনক নাড়াচাড়া দেখলে তারা কর্তৃপক্ষকে জানাতে পারে। কিন্তু বাস্তবতা, এই আধুনিক তত্ত্বে যখন মরিচা পড়ে, তখন তা আর প্রযুক্তি থাকে না, হয়ে ওঠে দুর্নীতির ঢাল। মীরের সরাইয়ের ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নে মাটির ১০ ফুট নিচে এই পাইপলাইন ছিদ্র করা হয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং পড়েন বা বোঝেন তারা জানেন ১০ ফুট গভীরে গিয়ে প্রেশারাইজড পাইপলাইনে ছিদ্র করা কতটা ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ কাজ। অথচ আমাদের সিস্টেম তা ধরতে পারল না। কেন? আমরা গভীরে যাচ্ছি। এবার আমরা দেখব চোর চক্রের মেকানিজম। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী তারা স্রেফ গর্ত খুঁড়ে তেল নেয়নি, এটি ছিল একটি সুপরিকল্পিত ক্রিমিনাল ইঞ্জিনিয়ারিং। চোরচক্র পাইপলাইনের ঠিক উপরে একটি টিনশেড ঘর তৈরি করে। এটি একটি ক্লাসিক ক্যামোফ্ল্যাজ কৌশল। বাইরে থেকে দেখা যাচ্ছে একটি সাধারণ ঘর, কিন্তু ভেতরে চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। এতে স্থানীয় মানুষের চোখে ধুলো দেওয়া সহজ হয়েছে। মাটির ১০ ফুট গভীরে পৌঁছানোর পর তারা মূল পাইপলাইনের সাথে অন্য একটি পাইপ এবং মিটার সংযুক্ত করতে চেয়েছিল। একে টেকনিক্যাল ভাষায় বলা হয় হট ট্যাপিং। তবে পাইপলাইনে তেলের চাপ এত বেশি ছিল যে ঝালাই করতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলস্বরূপ তেল চুরির বদলে চারিদিকে সেটা ছড়িয়ে পড়ে। এখান থেকে শিক্ষণীয় বিষয় কি? এই পর্যায়ের খোঁড়াখুড়ি করতে অন্তত কয়েক সপ্তাহ সময় লাগার কথা। এই দীর্ঘ সময় মাটির নিচ থেকে বালু সরানো হলো, শব্দ হলো, অথচ ৫ কিলোমিটার রেডিয়াসে থাকা পাহারাদাররা কিছুই জানল না। এটি কি স্রেফ অযোগ্যতা, নাকি এর পেছনে প্রশাসনের কোনো স্তরের মৌন সম্মতি ছিল? প্রশ্নটি আমাদের বিবেকের কাছে। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সেন্সর রহস্য।
3,699 কোটি টাকার প্রকল্পে কেন কোনো অ্যালার্ম বাজলো না? বিপিসির প্রকল্প পরিচালক আমিনুল হক প্রথম আলোর সেই প্রতিবেদনে যে উত্তর দিয়েছেন তা শুনলে একজন টেকনিক্যাল ছাত্র হিসেবে আপনি অবাক হবেন। তিনি বলেছেন, প্রযুক্তির পূর্ণাঙ্গ ব্যবহার এখনো সম্ভব হয় নাই। ভাই রে ভাই, আচ্ছা এই কথাটা, আচ্ছা তারপরে আরো বলছে কি যে সেন্সর কাজ করতে আরও 1 বছর লাগবে। আচ্ছা, এইটা যে কত বড় একটা ব্যঙ্গ করা হয়েছে বা ব্যঙ্গাত্মক উক্তি, এইটা কি এই লোক একবারও বুঝে নাই? না বুঝে উনি বিপিসির এই সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক হয়ে গেল? ভাই রে ভাই, একটা পিস, উনি কঠিন পিস। তো আমরা যদি এটার বিশ্লেষণ করি আর রিভিউ করি, তো প্রথমে বলতে হয় যখন একটি বড় প্রজেক্ট উদ্বোধন করা হয় এবং সেখান দিয়ে জাতীয় সম্পদ অর্থাৎ তেল প্রবাহিত করা হয়, তখন নিরাপত্তা নিশ্চিত না করে কেন অপারেশন করা শুরু হলো? এটি কি জনগণের ট্যাক্সের টাকার সাথে প্রতারণা নয়? দ্বিতীয় বিষয়ে যদি বলি রিভিউতে, যদি সেন্সর কাজ নাই করে তবে এই 3,699 কোটি টাকা খরচের যৌক্তিকতাটা আসলে কোথায়? রিভিউর তৃতীয় পয়েন্টে যদি বলি, বিপিসি বলছে প্রতি 5 কিলোমিটারে একজন লোক আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে এটি একটি আদিম পদ্ধতি। যেখানে সেন্সর থাকার কথা সেখানে আমরা লাঠিধারী পাহারাদারের উপর নির্ভর করছি, আর ফলাফল মিরেরসরাইয়ের সড়কে তেল ভেসে যাওয়ার আগে আমাদের টনক নড়েনি। কেন এই ঘটনাটি আপনার পকেটে প্রভাব ফেলবে? বাংলাদেশে বছরে প্রায় 68 লাখ টন জ্বালানি তেল লাগে, যার বড় অংশই হচ্ছে ডিজেল। সেচ মৌসুমের ঠিক আগে যখন পাইপলাইনে এমন নাশকতা বা চুরির চেষ্টা হয়, তখন তা সরাসরি কৃষক এবং উৎপাদন খাতের উপরে তীব্র আঘাত হানে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে তেলের হিসাবের গড়মিল এর আগেও ধরা পড়েছে। গত 7 ডিসেম্বর 2025-এর একটা তদন্ত রিপোর্টে বলা হয়েছে বিপুল পরিমাণ তেল গায়েব হয়ে যাচ্ছে। মিরেরসরাইয়ের এই ঘটনা স্রেফ হিমশৈলের চূড়া মাত্র। মাটির নিচে যদি এমন ছিদ্র মাসের পর মাস চলতে থাকে, তবে সরকার যে ভর্তুকি দিচ্ছে তার বড় অংশ চলে যাচ্ছে এই চোরচক্রের পকেটে, আর দাম বাড়ছে আপনার মোটরসাইকেলের তেলের বা বাস ভাড়ার। প্রথম আলোর এই অনুসন্ধানী প্রতিবেদন আমাদের সামনে কিছু কঠোর সত্য তুলে ধরেছে। একজন নাগরিক এবং ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার অবস্থান পরিষ্কার, তোষামত কুৎসিত। বড় বড় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আড়ালে যখন এমন অব্যবস্থাপনা থাকে, তখন তা আসলে দেশপ্রেমের পর্যায়ে পড়েই না, এটা সরাসরি দেশদ্রোহিতার শামিল। এখান থেকে আমাদের শিক্ষা এবং দাবি। প্রথম, শিক্ষা এবং দাবি। পাইপলাইন নিরাপত্তা ব্যবস্থা কেবল মানুষের চোখের উপরে নয়, ডিজিটাল মনিটরিংয়ের আওতায় দ্রুত আনতে হবে। 2, পাইপলাইনের উপরে অবৈধ স্থাপনা, যেমন সেই টিনশেড ঘর, এই ধরনের অবৈধ স্থাপনা নির্মাণের অনুমতি কিভাবে দেওয়া হলো তার জবাবদিহিতা চাই। নাম্বার 3, তদন্ত কমিটির প্রতিবেদন যেন কেবল ফাইলেই সীমাবদ্ধ না থাকে। দোষী আমিরুল ইসলাম বা এই চক্রের পেছনে থাকা গডফাদারদের মুখোশ উন্মোচন করতে হবে। যদিও বলে লাভ নাই, কারণ আমাদের দেশে এই ধরনের তদন্ত ফদন্ত যা কিছু হয় এগুলো মুখেই থাকে আর ফাইল চাপা পড়ে থাকে। দোষীদের উপযুক্ত মানে একদম কোর দোষী, অরিজিনাল দোষী যে গডফাদার যে, তাদের কিছু হইতে আসলে আমরা দেখি না। এটা আমাদের দেশের একটা অপসংস্কৃতি। পরিশেষে, জ্ঞান অর্জন মানে কেবল তথ্য জানা নয়, তথ্য বিশ্লেষণ করা। মিরেরসরাইয়ের এই ঘটনা আমাদের শেখায় যে প্রযুক্তির চেয়ে বড় সম্পদ হলো সততা। সততা না থাকলে 3,000 কোটির সেন্সরও অকেজো হয়ে পড়ে। আপনারা কি মনে করেন, এই প্রযুক্তির ব্যর্থতার পেছনে কি কারিগরি ত্রুটি দায়ী, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। শিক্ষা এবং সত্যের পক্ষে আমাদের এই লড়াই কিন্তু চলবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।